যারা ফিল্ডে অপারেশন করে তারা এটা বলছে উনি একটা মিথ্যা গল্প বানিয়ে উনি নিজেকে দেশপ্রেমিক সাজিয়ে উনি হিরো হওয়ার চেষ্টা করছেন। জেনারেল ফজলুর রহমানকে উদ্দেশ্য করে বলছি, স্যার আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। কর্নেল মুশফিককে তখন ডিজি বলেছেন তোমার উপরে কামানের গোলা আসতে পারে, আমার খবর আছে, এই ব্যাপারে এগুলো রাষ্ট্রীয় পর্যায়ে সমাধান হবে, তুমি প্রত্যাহার করে চলে আসো। ঠিক এমন জেনারেলের, আমি এমন জেনারেলের আন্ডারে চাকরি করতে হয়নি, এমন আমি সৌভাগ্যবান। এই ধরনের লোকই হিরো হয়ে যাচ্ছে। তো ওনার যদি কোনো ভূমিকা না থাকে, ভারত কেন ওনাকে থ্রেট মনে করলো? উনি এখানে ইনসিস্ট করেছেন যে জামাতকে জঙ্গি সাজিয়ে সাথে সম্পৃক্ত করতে হবে। কি ভয়াবহ কথা আপনি চিন্তা করেন, উনি কতটা ভারতপন্থী, কতটা দেশদ্রোহী একটা শিষ্ট মুনাফেক। তৈরি মুনাফেক একটা। ব্রিগেডিয়ার আজমি, আপনি একটু আগে যেই কথা প্রসঙ্গে বলছিলেন সেটি হচ্ছে যে আপনি কাদা ছোড়াছুড়ি বা কাউকে কারো ডিগ্রেটরি কোনো মন্তব্য করা কারো সম্পর্কে এই বিষয়গুলো আপনি করতে চান না, আপনি কাউকে অপমান করা বা এই ধরনের কোনো কিছু আপনি করতে চান না বলছিলেন। কিন্তু আমরা যেটা কিছুদিন আগে দেখতে পেলাম সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর আরেকজন জেনারেল, মেজর জেনারেল ফজলুর রহমান, যিনি সম্প্রতি বিডিআর কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমাদের স্টুডিওতে উনিও এসেছিলেন, আমরা ওনার একটা এক্সটেন্সিভ ইন্টারভিউ নিয়েছি। ওনার ব্যাপারে আপনি ফেসবুকে একটি খুবই আমি কি বলবো, এটাকে কাদা ছোড়াছুড়ি বলবো, এটাকে আমি কি বলবো, যে ওনাকে আপনি পয়েন্ট করে, এটা খুবই আনইউজুয়াল আপনার জন্য, আই মাস্ট সে, আপনি একটি স্ট্যাটাস দিয়েছেন এবং আপনি আরেকটি স্ট্যাটাস দিয়েছেন, আপনি আরেকটি স্ট্যাটাস দিয়েছেন এবং মেজর জেনারেল ফজলুর রহমান এগুলোকে ডিবাঙ্ক করে ওনার পক্ষ থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এটা কি আপনি কিভাবে দেখেন? আপনি তো কারো বিরুদ্ধে বলেন না, তাহলে এটা কিভাবে হলো? আমাকে অনেকে অভিযোগ করছে যে আমি গীবত করছি। গীবত করা হারাম, আল্লাহ কোরআনে গীবত করাকে আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছে। জি, আমরা তো আসলে কোরআন পড়ি না, জানি না। সূরা নেসা 4 নম্বর সূরা 148 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ কারো মন্দ প্রচার করা পছন্দ করেন না, শুধুমাত্র জালিম ছাড়া। রাইট? আমরা যে জুলুম করেছে, আমি শেখ হাসিনার মন্দ প্রচার করতে পারবো, জেনারেল মঈনের মন্দ প্রচার করতে পারবো, যে সমস্ত অফিসাররা আমার এই এত দুর্দশার জন্য দায়ী, তাদের সবার সারা জীবন আমার যত ভোগান্তি, আমার জুলুম করতে, আমি সবার মন্দ প্রচার করতে পারবো। আমি কারটা করেছি আমাকে বলেন তো? কিন্তু আমি জেনারেল ফজলুর রহমানের অধীনে কোনোদিন চাকরিও করিনি, ওনারটা করেছি। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, যাদের আমরা চাকরি করেছে, যারা জুলুম করেছে, তাদের উপরে ব্যাপারে কোনো আমি মন্দ প্রচার করছি না। আর যারা চাকরি করেনি, যিনি আমাকে জুলুম করেননি কখনো এবং আমার সাথে যতবার দেখা হয়েছে উনি ভালো ব্যবহার করেছেন, আমাকে স্নেহ করেছেন, তার বিরুদ্ধে কেন করছি? আমি তো আরো বেশি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছি এখন, যে মানে ঘটনাটা কি। আমি তো ভাবছিলাম পার্সোনাল কোনো ক্ল্যাশ কিনা, কিন্তু আপনি তো দেখা যায় ওনার আন্ডারে চাকরিও করেন নাই, কিছু না, তাহলে পরে আবার ইভেন এক ক্যান্টনমেন্টে কোনোদিন চাকরি করিনি। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমি কেন দিলাম এটার জবাবটা দিচ্ছি আমি। আমার এটা একটু বিস্তারিত বলতে হবে। কাইন্ডলি বলেন। আমার যেটা ফার্স্ট স্ট্যাটাস ছিল, প্রথম কথা হলো যে উনি, আমি কিছু ধরনের মানুষকে অন্তর থেকে অশ্রদ্ধা করি, ঘৃণা বলাটা হয়তো ভুল হবে না, যারা মিথ্যা কথা বলে, যারা মুনাফেক, যারা পরের কৃতিত্বকে হরণ করে নিজের কৃতিত্ব বলে দাবি করে এবং ফলস একটা ইমেজ সৃষ্টি করে মানুষের কাছে হিরো হতে চায়। আমার অত্যন্ত ঘনিষ্ঠ অনেক অফিসার এখন এরকম হয়েছে, আমি তাদের সাথে কথাও বলি না, এখন তাদের কথা বলি না, মানে সৌজন্যমূলক কথা বলি। আগের যে আন্তরিকতা ছিল, তাদের সাথে মিশতাম, নিজে ফোন করতাম, ওগুলো করি না। কারণ আমি মনে করি তারা দেশ ও জাতির জন্য ক্ষতিকর মানুষ। উনি এরকম একজন মানুষ, এই জন্যই আমি করেছি এটা, যে উনি আস্তে 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 মানে আপনার মেইন অভিযোগগুলো কি? আপনি ফেসবুকে কয়েকটা অভিযোগ লিখেছেন, মেইন অভিযোগটা কি? এবং সেই সাথে আমি এটাও জানতে চাই যে আপনার অভিযোগগুলো কাউন্টার করে জেনারেল ফজলুর রহমান নিজে একটি লম্বা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, ওটা পরে কি আপনার মন কিছু চেঞ্জ হয়েছে? আপনার অভিমত থেকে কিছু সরেছেন? আগে আমি আমার কথাগুলি বলি, তারপর ওটা জবাব দেবো। জি, কাইন্ডলি বলেন। হ্যাঁ, জি। এক নম্বর হলো যে উনি প্রথমে নাফ যুদ্ধের কথা বলেছেন। উনি বিসমিল্লাহ বলে অপারেশন শুরু করার কথা বলেছে, 600 মারা গেছে। যারা ওখানে অপারেশন করেছে
তারা বলছে যে কোনো বিসমিল্লাহ বলেন নাই উনি, আচ্ছা ওনার সাথে কোনো যোগাযোগও ছিল না, আর কোনো এক মনোলোক মারা যায়নি। যারা ফিল্ডে অপারেশন করে তারা এটা বলছে উনি একটা মিথ্যা গল্প বানিয়ে উনি নিজেকে দেশপ্রেমিক সাজিয়ে উনি হিরো হওয়ার চেষ্টা করছেন। মানে মিয়ানমারের ওই যুদ্ধটার কথা বলছেন আপনি? জি, নাফ যুদ্ধ যেটা। জি আমি ফেসবুকে লিংক দিয়েছি, মেজর জি ফেরদৌস কায়সার খান তখন ক্যাপ্টেন ছিল, সে হুম ফ্যাক্টস এন্ড ফিগারস ওই অপারেশনের কারা কারা জড়িত ছিল অফিসারদের নাম সহ সে দিয়েছে, যেটা আমি ফেসবুকে শেয়ার দিয়েছি, হুম হুম, যে বিডিআর এর ডিজি থাকাকালীন উনি কিভাবে নির্লজ্জ মিথ্যাচার করে নিজের কৃতিত্ব দাবি করেছে। দ্বিতীয়, পদুয়া, উনি বলছেন সমস্ত কৃতিত্ব ওনার। আপনি যদি একজন জেনারেল হন, হুম, আপনার এলাকার মধ্যে যদি শত্রু একটা জায়গা দখল করে এবং জি আপনার অধীনস্থ যদি পুনরুদ্ধার করে, তখন আপনি কি তাকে সাবাস বলবেন, না তাকে বলবেন না তুমি জায়গা ছেড়ে দিয়ে চলে আসো? কি বলবেন আপনি? যুদ্ধ করো। আমি প্রশ্ন বুঝতে পেরেছি। আপনার জি ভূমি শত্রু দখল করে রেখেছিল, জি আপনি আপনার অধীনস্থ একজন এটাকে পুনরুদ্ধার করেছে, জি আপনি তাকে বাহবা দিবেন না তাকে নিন্দা করবেন? বাহবাই তো দেওয়া উচিত। মানে আমি তো প্রাউড হব যে আমার এই ধরনের আপনি কি অফিসার তাকে আছে আমার বলবেন যে আন্ডারে। আপনি কি তাকে বলবেন জায়গা ছেড়ে দিয়ে চলে আসো, শত্রু গুলি করতে পারে, শত্রু কামানের গোলা মারতে পারে? আপনি কি শত্রুর কামানের গোলার ভয়ে আপনি আপনার অধীনস্থকে বলবেন জায়গা ছেড়ে দিয়ে আসো, যে নিজের মৃত্যুর ঝুঁকি নিয়ে ওখানে আছে, আর আপনি এখানে এসি রুমে বসে কি বলবেন যে তুমি জায়গা ছেড়ে দিয়ে চলে আসো? এটা কি মানে দেশপ্রেম না সেটা কি জেনারেল দেশদ্রোহিতা? ফজলুর রহমান কি সেটাই করেছেন? জি, আমি আপনাকে বলছি শোনেন। আপনি তখন জি কাইন্ডলি। 40 রাইফেল ব্যাটালিয়ন ওই এলাকায় মোতায়েন ছিল, প্রতাপপুর এলাকা। হুম হুম, ওই বিওপি মানে বর্ডার আউটপোস্ট বিডিআর এর, এটা জি ওদের বিএসএফ এর আউটপোস্ট আছে, এই সাইডে আমাদের বিডিআর আউটপোস্ট আছে। ওই 40 রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক ছিল লেফটেন্যান্ট কর্নেল মুশফিক, হুম হুম, এবং ওখানে তাদের বর্ডারের সীমান্তবর্তী এলাকায় কোনো রাস্তাঘাট করা নিষেধ ছিল, কিন্তু তারা রাস্তাঘাটের প্রস্তুতি নিচ্ছিল। তারপরে বিওপি লেভেলে আপনার ফ্ল্যাগ মিটিং করে ওটা বন্ধ করা হয়েছে। এরপরে আবার কয়েকদিন পরে শুরু করেছে। উনি তখন 14 এপ্রিল 2001 সালে উনি তখন এইটা রাতের অন্ধকারে গিয়ে অপারেশন করে এইখানে 230 একর জমি 1971 সাল থেকে ভারত দখল করে আছে। হুম হুম, 30 বছর পরে এই কর্নেল মুশফিক যে জীবনের মায়া ছেড়ে দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে উনি এই জায়গাটা পুনরুদ্ধার করেছে। আচ্ছা এবং উনি সেক্টর কমান্ডার ছিলেন তখন কর্নেল আসিফ। ওনার সাথে কথা বলে ওনার অনুমতি নিয়ে উনি নিশ্চয়ই ডিজির কাছে কথা বলেছেন কি বলেছেন না এটা আমি জানি না, কারণ কর্নেল হুম আসিফের হুম, সাথে আমার কথা হয়নি, কর্নেল মুশফিকের সাথে আমার এটা নিয়ে অনেক কথা হয়েছে। জি উনি অনেক ডকুমেন্ট দিয়েছেন আমাকে, যেগুলি রাষ্ট্রীয় গোপনীয় দলিল দেখে আমি এগুলি পাবলিক করছি না। যাই হোক, হুম হুম। উনি এটা পুনরুদ্ধার করেছেন। সারা দেশ ওনাকে হিরো বানানো উচিত ছিল। কর্নেল উনি মুশফিকের কথা বলছি। কর্নেল মুশফিককে আমি আপনার সাথে লিঙ্ক করে দেবো, আপনি ওনার ইন্টারভিউ নিয়ে, উনি জি ফার্স্ট হ্যান্ড কাইন্ডলি। ইনফরমেশন। হুম কর্নেল মুশফিককে তখন ডিজি বলেছেন তোমার উপরে কামানের গোলা আসতে পারে, আমার খবর আছে, এই আচ্ছা ব্যাপারে এগুলো রাষ্ট্রীয় পর্যায়ে সমাধান হবে, তুমি প্রত্যাহার করে চলে আসো। ধিক এমন জেনারেলের, আমি এমন জেনারেলের আন্ডার চাকরি করতে হয়নি, এমন আমি সৌভাগ্যবান যে জেনারেল আমার জমি আমি পুনরুদ্ধার করার, আমার অখণ্ডতা রক্ষার শপথ নিয়ে আমি অফিসার হয়েছি, আমি আমার হুম জমি পুনরুদ্ধার করেছি। আমাকে সাবাসী দেওয়ার পরিবর্তে উনি আমাকে বলছেন তুমি এলাকা ছেড়ে চলে আসো। হুম, কর্নেল মুশফিক রিফিউজড। সে বলছে না স্যার, আমি আসবো না, আমি আসলে এখন আমার সমস্ত সৈনিক মারা যাবে, হুম হুম, ওরা গুলি করে আমাকে মেরে ফেলবে। এই অবস্থায় তখন ওই ভারত তখন করলো কি, ওই যে আপনার পদুয়াতে, সরি বড়ইবাড়িতে, বড়ই বাড়িতে জি। জামালপুর জেলার অধীনে, হুম হুম, ওইখানে তখন মোতায়েন ছিল 33 রাইফেল ব্যাটালিয়ন। জি তারা এইখানে যখন কিছু করতে পারছে না, ওইটার প্রতিশোধ হিসাবে রিটালিয়েশন করে তারা ওখানে প্রায় 300-350 বিএসএফ এর জন বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দিল হুম হুম, ওই বড়ইবাড়ি ক্যাম্পের কাছে। হুম হুম, রাতের অন্ধকারে তারা রাতে 12টা 12:30 দিকে তারা ঢুকেছে ভিতরে। তারা ক্যাম্প খুঁজতে 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 প্রায় 3টা বেজে গেছে। হুম হুম, এবং এই সময় গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ এসে এখানে ক্যাম্পে জানিয়েছে যে এরকম বিএসএফ অনেক শত শত ঢুকে যাচ্ছে। হুম হুম, এই অবস্থায় তখন ওখানে ক্যাম্পে মাত্র 10-11 জন ছিল, আমার যদি ভুল না হয় মাত্র একজন হাবিলদার ছিল ক্যাম্প কমান্ডার। হুম হুম, ওই কয়েকজন নিয়ে সম্পূর্ণ
ওখানে পরিস্থিতিতে তারা নিজেরা মোতায়েন হয়ে ক্যাম্পের ভিতরে থেকেই তারা গুলি করেছে। জি এবং এই অবস্থায় ওই 33 রাইফেলের ব্যাটালিয়ন ছিলেন কর্নেল শাইরুজ্জামান নাম ওনার। উনি হলেন যে এনএসআই ডিজি ছিলেন, যিনি 10 আগস্ট মামলায় জেলে ছিলেন, এখন মুক্তি পেয়েছেন বিপ্লবের পরে। জেনারেল রেজ্জাকুল হায়দারের ব্যাচমেট উনি। আচ্ছা, আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আমরা একসাথে কয়েকটা কোর্স করেছি, ট্রেনিং করেছি। অত্যন্ত সজ্জন মানুষ, ভালো মানুষ। উনি জামালপুরে ছিলেন, ব্যাটালিয়ন সদর জামালপুরে ছিল। আর ঘটনা ঘটেছে কিন্তু নদীর এই পূর্ব পারে, জামালপুর নদীর পশ্চিম পারে। তো উনি মানে উপরস্থদের সাথে কথা বলে উনি ওনার কিছু লোক জনবল নিয়ে ওখানে উপস্থিত হলেন। উনি পৌঁছেছেন আনুমানিক সকাল 9টা-10টা হবে, এবং ওনাকে উদ্দেশ্য করে হয়তো গুলি করেছিল। ওনার পাশের ব্যক্তি সেও গুলি খেয়ে মারা গেছে। ওনার রানার বলি আমরা, ওনার রানার, আচ্ছা, সাথে সে গুলি খেয়ে মারা গেছে। এবং ওখানে আমাদের বিডিআর এর জওয়ানরা তাদেরকে ডিজির কোনো ইনস্ট্রাকশন নাই, ওখানে ডিজির কোনো ইনস্ট্রাকশন নেই। তারা এবং বিডিআর এর বা বর্ডার গার্ড বাংলাদেশের শত্রুর মোকাবেলা করার জন্য গুলি করার জন্য কোনো অনুমতিও লাগে না। এই অবস্থায় যখন তারা ঢুকে গেছে, কাছাকাছি আসছে, তখন তারা গুলি শুরু করেছে এবং পাল্টা গোলাগুলি হয়েছে। তাদের অসংখ্য মারা গেছে। আমাদের সম্ভবত 3 জন, আমি এক্সাক্ট ফিগারটা ওনার কাছে কনফার্ম করতে পারিনি, মারা গেছে। আচ্ছা, ডাইরেক্টলি ডিজির এখানে কোনো রোল নেই। না, উনি পদুয়াতে প্রত্যাহার করতে বলেছেন, কিন্তু উনি দাবি করছেন উনি এটা হিরো, যেখানে ওনার আনলফুল কমান্ড উপেক্ষা করে, অমান্য করে কর্নেল মুশফিক ওখানে থেকে গিয়েছে। লফুল কমান্ড হলে কর্নেল মুশফিক থেকে গেলে কোর্ট মার্শাল করে জেলে যাওয়ার কথা। আনলফুল কমান্ড ছিল, কিছু হয়নি। বাট আওয়ামী লীগের সরকারের সময় তাকে কর্নেল থেকে আর প্রমোশন দেওয়া হয়নি। আচ্ছা, আর পদুয়াতে ওনার ডাইরেক্ট কোনো রোলই নাই, ওখানে লোকাল অ্যাকশনের কাজ হয়েছে। উনি কোনোদিন কি কর্নেল মুশফিকের কথা বলেছেন? উনি কোনোদিন কি বলেছেন যে আমি প্রত্যাহার করতে বলেছিলাম? উনি কোনোদিন কি বলেছেন যে আমি বড়ই বাড়ির ঘটনা ওখানে লোকালি অ্যাকশন নিয়ে ওরা মারা গেছে, তাদের নাম বলেছেন উনি একবারের জন্য? উনি সমস্ত ক্রেডিট নিজে নিতে চাচ্ছেন, উনি নিজে হিরো। মানে আপনি যখন বলছেন যে উনি সমস্ত ক্রেডিট নিজে নিয়ে নিচ্ছেন, কিভাবে উনি সমস্ত ক্রেডিট নিজে নিয়ে নিচ্ছেন? মানে উনি কি এটা বলছেন যে হি ওয়াজ ডিজি, উনি বলছেন আমি। এবং এরপরে আপনি দেখেন 2001-এর মে মাসে তো আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছেড়ে দিল, তারপরে বিএনপি সরকার আসলো, 4 জন সরকার আসলো। ভারতের চাপে তৎকালীন সরকার ওনাকে বাধ্যতামূলক অবসর দেয়। বিএনপি জামাতের সরকার ওনাকে ডিজি থেকে সরিয়ে দিল, বাধ্যতামূলক অবসর দিল। জি হ্যাঁ, এটাকে উনি ক্রেডিট হিসাবে নিচ্ছেন যে আমি যেহেতু বিএসএফ এর বিরুদ্ধে অ্যাকশনগুলি নিয়েছি, এই জন্য আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, আমি একজন খাঁটি দেশপ্রেমিক। That's the credit he wants to take, which is absolutely মিথ্যা কথা। উনি তো, আমি বললাম, উনি বিদ্রোহ করেছেন, উনি দেশদ্রোহিতার কাজ করেছেন। কারণ মুশফিককে পদুয়া ছেড়ে দিয়ে চলে আসার কথা গোলার ভয়ে। আমি গোলার ভয়ে যদি আমি আমার নিজের এলাকা ছেড়ে যেতে, আমি সেনাবাহিনী কেন, আমি বিজেপি কেন, আমি জেনারেল কেন? আমার তো আত্মহত্যা করা উচিত। মানে এটা কি হতে পারে যে উনি একজন জেনারেল, উনি চিন্তা করছেন যে ওনার অফিসাররা ওখানে নিহত হবেন, তাদেরকে উনি মানে একটু সফট জায়গা থেকে, স্নেহ থেকে উনি একটু প্রোটেক্ট করতে চাচ্ছেন, ওটা কি হতে পারে নাকি? না না, আমরা তো নিহত হওয়ার ভয় করলে আমরা যুদ্ধ করবো কেন? পার্বত্য চট্টগ্রামে হাজার হাজার সেনাবাহিনী আছে কেন? তো নিহত হওয়ার ভয় আছে, কয়েকশো মারা গেছে, আমি গুলির মুখোমুখি হয়েছি। নিহত হওয়ার ভয় হলে আমরা আর্মিতে কেন, আমরা ডিফেন্সে কেন, আমরা বাহিনীতে কেন? তাহলে উনি যুদ্ধ করেছেন 71 সালে, উনি মুক্তিযুদ্ধ হিসেবে আমি ওনাকে সম্মান করি। তো কিন্তু উনি কি তখন নিহত হওয়ার ভয় যুদ্ধ থেকে বিরত ছিলেন? দেশের জন্য যারা যুদ্ধ করতে যায় তারা তো ওই মৃত্যুর কথা চিন্তা সবসময় থাকে, যে আমি অপারেশনে যাচ্ছি, আমি একটা ক্যাম্প রেড করতে যাচ্ছি, ক্যাম্পের আমার বিরোধীরা আছে, তারা গুলি করতে পারে, আমি মরে যেতে পারি, এই চিন্তা আমার মাথা মাথায় থাকে। তো আমি আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে যে উনি তো বিডিআর এর ডিজি ছিলেন, বিডিআর ওনার বাহিনী, তখন উনি বিডিআর এর প্রধান, তাই তো? তো ওনার এই বাহিনী যে এই ভারতের দখলকৃত ভূমিগুলো উদ্ধার করছে, এবং দেখা গিয়েছে যে পরবর্তী সরকার, যখন আওয়ামী লীগ সরকার থেকে বিএনপি জামাতের সরকার আসলো, খুব দ্রুত খুব কম সময়ের মধ্যে পরিবর্তনগুলো হয়েছে, এবং ওনাকে বিডি ডিজিআর থেকে তখন আপনি যেটা বললেন বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। এবং উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে ভারত এই ঘটনার পরে ভারত বলেছে
যে জেনারেল ফজলুর রহমান যদি বিডিআর এর ডিজি থাকে তাহলে ওই এটাকে কি বলে, যে ডিজি পর্যায়ের যে মিটিং গুলো হয়, ভারতীয় বিএসএফ এর ডিজি ভার্সেস বাংলাদেশ বিডিআর এর ডিজি পর্যায়ের যে মিটিং গুলো হয় ওগুলো হচ্ছিল না, এবং ভারত বলেছে যে ফজলুর রহমানকে না সরালে পরে আমরা এটা অনির্দিষ্টকালের জন্য আমরা এটা করব না। তো বিএনপি জামাতের সরকার ভারতের কাছে নতি স্বীকার করে ওনাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। তো ওনার যদি কোনো ভূমিকা না থাকে, ভারত কেন ওনাকে থ্রেট মনে করলো, আর বিএনপি জামাতের সরকার কেন ওনাকে সরালো, এটার ব্যাখ্যা কি আপনার কাছে? ভারত তো এই সমস্ত ভিতরের কথা জানে না। এক নম্বর কথা, ভারত এই সমস্ত ভিতরের কথা জানে না। ভারত কি জানে যে উনি কর্নেল মুশফিককে প্রত্যাহার করতে বলেছিলেন? ভারত জানার কোনো সুযোগ আছে? আচ্ছা, আর উনি যে দাবিটা করছেন, এই দাবিটা আসলে তো উনি তো অন্য 10টা মিথ্যা কথা বলেছেন। এই দাবিটার যথাযথ প্রশ্নবিদ্ধ। দাবি করতেই পারে ভারত, আমি বলছি না করে নাই, কিন্তু একজন মানুষের একটা মিথ্যা কথা প্রমাণিত হয়। উনি নাফ যুদ্ধ নিয়ে মিথ্যা কথা বলেছেন, উনি পদুয়ায় কর্নেল মুশফিককে উনি প্রত্যাহার করতে বলেছেন, এটা উনি অস্বীকার করে উনি ক্রেডিট নিচ্ছেন। উনি বড়ইবাড়ি ঘটনা উনি প্রত্যক্ষভাবে ওনার কোনো নির্দেশই ছিল না, ঘটনা হয়েছে, উনি সব কিন্তু নিজে নিচ্ছেন, যারা অন গ্রাউন্ডে তাদের কিছু দিচ্ছেন না, নিজের দাবি করছেন। নাফ নিয়ে তো 600 মৃত্যুর কথা একটা স্পষ্ট বিসমিল্লাহ বলে কোড ওয়ার্ড বলছেন, উনি সম্পূর্ণ মিথ্যা। তো যিনি এতগুলি মিথ্যা কথা বলে, উনি যে ভারত এই প্রশ্নটা উত্থাপন করে বলেছে অনেক অপসারণ করতে হবে, এটা হতে পারে, আমি বলছি। জাস্ট টু ক্ল্যারিফাই, নাফ নদীর যে যুদ্ধটার কথা বলা হচ্ছে 600 মানুষ মারা গিয়েছে, বা মায়ানমারে 600 সৈন্য মারা গিয়েছে, একজনও সৈন্য মারা যায়নি, জাস্ট টু ক্ল্যারিফাই। আমার জানা মতে না, আমি আপনাকে লিঙ্কগুলি আমার ফেসবুকে দিয়েছি, আপনি দেখেন। এটা তো খুব অ্যাস্টন্ডিং যে 600 মানুষ যদি মারা যায়, এটা তো ওয়েল ডকুমেন্টেড, তাদের নাম সহ তো বের হয়ে যাওয়ার কথা, অলমোস্ট পিকচার ভিডিও থাকার কথা। মানে এটা তো একদম আউট অফ মাইন্ড হতে হবে যে যদি আমি 3 জন বলতাম সেটা এক কথা, 600 মানে একজনও মারা যায় না, সেখানে আমি 600 বলছি, এটা কি মানে আমার ছিলেন তৎকালীন ক্যাপ্টেন, পরবর্তীতে মেজর ফেরদৌস কায়সার খান। তার পোস্ট আমি 2022 সালের একটা স্ট্যাটাস আমি শেয়ার করেছি আমার ওয়ালে, দেখেন আপনি খুঁজে পাবেন। উনি এখানে সমস্ত এগুলো অস্বীকার করেছেন। হি ওয়াজ অন দ্য গ্রাউন্ড। মানে এটা কি মিস ইনফরমেশন, ওনাকে কি কেউ ভুল ইনফরমেশন দিয়েছে, না উনি এটা মেক আপ করেছেন একটা নাম্বার? এটা তো আমি অনুমান করে বলতে পারবো না যে কেউ ওনাকে দিবে কে, যে এখানে অন গ্রাউন্ড ফিল্ড কমান্ডার, সে তো কিছু বলে নাই, তাহলে কে এই ফিগারটা দিল ওনাকে? কে এই ফিগারটা দিল? এটা তো আমার জানা নেই, আমি অনুমান করে তো কিছু বলতে পারবো না। আর ভারত, আমরা শুনেছি, তখন আমি চাকরিতে আছি, আমি শুনেছি যে বড়ইবাড়ি ঘটনা যখন ঘটে ময়মনসিং এলাকায়, তো আমি তখন ময়মনসিংহে চাকরি করি, আমি ওখানে অফিসারদের কাছ থেকে অনেক কিছু জেনেছি। যাই হোক, তো আমি শুনেছি ভারতের চাপে বিএনপি জামাত সরকার বলা হয়, বাট এটা বেসিক্যালি বিএনপি সরকারই ছিল, জামাত তো সামান্য 2টা মন্ত্রণালয় ছিল। তো আমরা শুনেছি তখন তৎকালীন সরকার ভারতের চাপে ওনাকে অকালীন অবসর দিয়েছে। কি ল্যাঙ্গুয়েজের চাপ এই সম্পর্কে আমার কোনো নলেজ নাই, বলতে চাই না, কিন্তু উনি দাবি করেন যে উনি যেহেতু বিএসএফ এর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন এবং ভারতে ক্ষয়ক্ষতি হয়েছে, এই জন্যই ওনাকে অপসারণ করেছে। উনি খুব বড় একজন দেশপ্রেমিক, হুইচ হি ইজ নট। আচ্ছা, উনি একজন প্রো আওয়ামী লীগার, এবং আমি বলেছি যে উনি, আমার জানা মতে, আমি হাজার হাজার মাদ্রাসা পড়া ছাত্র জানি, হি ওয়াজ দ্য অনলি ওয়ান, উনি ছাত্রলীগের ভিপি ছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন। আমি ওনার ওই এখন আমি ওনার ওই যে স্ট্যাটাসটা, ওইটার প্রসঙ্গে চলে যাব। আমি তার আগে আমি বিডিআর তদন্ত নিয়ে ওনার রোলটা নিয়ে একটু কথা বলি। জি, কাইন্ডলি। যখন ওনাকে দর্শকদের উদ্দেশ্যে আমি কি জানিয়ে দেই, দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দেই, আপনারা জানেন, তারপর একটু মনে করিয়ে দেই, আমরা যে মেজর জেনারেল ফজলুর রহমানের কথা এখন বলছি, উনি বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন গঠিত হয়েছে সেটারও প্রধান ছিলেন। তো ব্রিগেডিয়ার আজমি, আপনি বিডিআর এর এই কমিশনের রোল নিয়ে বলতে চাচ্ছিলেন, কাইন্ডলি একটু বলেন। কমিশনের রোল, ওনার রোল, কমিশনে ওনার রোলটা। জি, উনি যখন চেয়ারম্যান হলেন, আমি তখন আমার চিকিৎসার জন্য মালয়েশিয়াতে ছিলাম। আচ্ছা, আমি সাথে সাথে প্রতিবাদ করার জন্য প্রস্তুত ছিলাম যে উনি একজন ভারতপন্থী, উনি একজন আওয়ামী লীগার, ওনারকে এই চেয়ারম্যান প্রত্যাহার করা হোক। কিন্তু আমি ওই মেডিকেল চিকিৎসার ব্যস্ততার জন্য দিতে 2 দিন দেরি হয়েছে আমার। এর মধ্যে আমি দেখলাম অন্য সদস্যদের নাম বেরিয়েছে, এবং ওখানে আমার অত্যন্ত ঘনিষ্ঠ 2 জন অফিসার ছিলেন, দুজন অবসরপ্রাপ্ত, একজন মেজর জেনারেল জাহাঙ্গীর আর একজন ব্রিগেডিয়ার জেনারেল সাইদ বীর প্রতীক। ওনাদের নাম দেখার পরে আমি আর প্রতিবাদ করিনি, বিকজ আমি জানি ওনারা 2 জন নিষ্ঠার সাথে কাজ করবেন। এরপরে উনি চেয়ারম্যান হয়ে উনি প্রথমেই বললেন যে এটা 1 মাসের মধ্যে শেষ করতে হবে। আপনি আমাকে বলেন
এরকম একটা জটিল তদন্ত, ভাইটাল উইটনেস কারা, পলাতক প্রধানমন্ত্রী তারেক সিদ্দিকী, জেনারেল মঈন, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেরা, তাই না? সাহারা খাতুন, এই জি। ভাইটাল উইটনেস তো নাই। এটা আপনি 15 বছর পরে, 16 বছর পরে আপনি কিভাবে 1 মাসের মধ্যে শেষ করেন? এইটা তার মানে মানে উনি একটা উনি কেন 1 মাসের মধ্যে শেষ করার ব্যাপারে এমফেসাইজ করবেন? মানে উনি তো হ্যাঁ, উনি ফ্যাক্ট ফাইন্ডিং এর ব্যাপারে এমফেসাইজ করবেন যতটুকু সময় লাগে। মানে আপনাকে মনে হচ্ছে উনি আপনার লজিক, এটাকে একটা গোঁজামিল দিয়ে কোনোভাবে একটা মানে এটাকে প্রকৃত যারা আপনার কি প্লেয়ার মনে হয় তাদেরকে আড়াল করা নাকি? আপনি আপনি বিবেকবান মানুষ একজন, আপনি মনে করেন তো এই 6 জন ভাইটাল উইটনেস ছাড়া, তো এই 6 জন ভাইটাল উইটনেস ছাড়া উনি 1 মাসের মধ্যে করার কি কারণ থাকতে পারে? এটা আপনি অনুমান করেন। মানে মানে অনুমান আমি করার যদি কি? এটার প্রধান হতাম, আমি তো বলতাম যে যত সময় লাগে লাগুক, as long as আমাদের টাইম আছে, এটার মেইন কালপ্রিট কারা তাদেরকে যেন আমরা সামনে নিয়ে আসি, ওটা থাকতো আমার ফোকাস। টাইম তো আমার ফোকাস থাকতো না। এটা তো অলরেডি Exactly. মানে বহু বছর দেরি হয়ে গেছে। তো আর যদি এক মাসের জায়গায় যদি আর 2 বছরও লাগে, এটার কত দেরি? মানে এটা তো এমন না যে দেরি হয়নি, এটা তো বহু দেরি হয়েছে অলরেডি। মানে একটা হলো মিশন ওরিয়েন্টেড, আর হলো টাইম ওরিয়েন্টেড। এখানে হওয়া উচিত ছিল কি মিশন ওরিয়েন্টেড, পারপাস ওরিয়েন্টেড। টাইম ওরিয়েন্টেড করতে চাচ্ছেন কেন? স্বাভাবিক উত্তর আসে, উনি একটা দায় সারা গোছের, যেটা আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি সেনাবাহিনীর যে তদন্ত হয়েছিল সেই তদন্ত কমিটির সভাপতি ছিলেন এবং উনি সবাইকে দায়মুক্ত করেছিলেন। রাইট, উনি সবাইকে দায়মুক্ত করেছিলেন, যেটা এই কমিশন যাদেরকে দায়ী করেছে, এবং ওনার সেই হিসাবে ওনার ওই তদন্ত কমিটিও বিচারের আওতায় আসা উচিত। আর এটা মধ্যে সম্ভবত বেসামরিক একটা হয়েছিল আব্দুল কাহার আখন্দ সাহেবকে দিয়ে সম্ভবত, এই দুটা কিন্তু কাউকে দায়ী করেনি। আসাফুদ্দৌলা না না, আসাদুদ্দৌলা না, আর আব্দুল এই কাহার ধরনের একটা আখন্দ, নাম, নামটা আমি হ্যাঁ, দুটা তদন্ত হয়েছিল এবং তখন সমস্ত সাক্ষী উপস্থিত ছিল, সবকিছু তাজা ছিল, বিডিআর জওয়ানরা অনেকে বেঁচে ছিল, অফিসাররা সবাই দেশে ছিল, যারা যারা জড়িত। ওই সময় তারা কাউকে দায়ী করতে পারেনি। ওই দুই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করতে হবে এবং ওই দুই তদন্ত কমিটিতে যারা ছিল তারা যদি দায়সারা গোছের দোষী ব্যক্তিকে অব্যাহতি দিয়ে থাকে, ডাক্তার তদন্ত করে থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আর এইটা দেখেন আপনি, আজকে 30শে নভেম্বর সাবমিট হয়েছে, ডিসেম্বর, জানুয়ারি, আজকে ফেব্রুয়ারি, 10 সপ্তাহ হয়ে গেছে। এটা কেন এখনো জনসমক্ষে করা হয়নি? এটার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আছে বলে আমি বলছি। আচ্ছা, উনি যখন প্রথমে 1 সপ্তাহের মধ্যে 1 মাসের মধ্যে শেষ চাইলেন, তখন কমিশনের সদস্যরা আপত্তি করল। আপত্তি করার পরে উনি পারলেন না, উনি অবস্থাতে সরে যেতে বাধ্য হলেন। এরপরে সবচেয়ে ভয়াবহ যেটা, উনি এখানে ইনসিস্ট করেছেন যে জামাতকে জঙ্গি সাজিয়ে এর সাথে সম্পৃক্ত করতে হবে। কি ভয়াবহ কথা আপনি চিন্তা করেন। মানে আমি যদি বুঝে থাকি ঠিক মতো, কমিশনের প্রধান মেজর জেনারেল ফজলুর রহমান ইনসিস্ট করেছেন যে জামাত ইসলাম বিজিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত, এটার জন্য রিপোর্টে আসে। জি, এক্স্যাক্টলি। উনি সদস্যদের বাধার মুখে এটা পারেননি। এটা তো ভয়াবহ তথ্য দিচ্ছেন। আমি সেটা বলছি যে উনি কতটা ভারতপন্থী, কতটা দেশদ্রোহী একটা শিষ্ট মুনাফেক। তো এটা দেখেন, মুনাফেকই একটা শব্দ। উনি আগে মিথ্যাচার করেছেন, 600 মারা গেছে, আমি বিসমিল্লাহ বলে কোডওয়ার্ড দিয়েছি, এই সমস্ত উনি সমস্ত পদুয়া বড় বড় ক্রেডিট নিজে নিচ্ছেন। উনি মিথ্যা সত্য গোপন করেছেন, যে কর্নেল মুশফিককে উনি প্রত্যাহার করতে বলেছিলেন। এবং তারপরে আপনি দেখেন, এখানে উনি প্রথমে 1 মাসের মধ্যে শেষ করতে চাইলেন, তারপরে তিনি যখন মানে সমাপ্তের পর্যায়ে উনি জামাতকে এটার মধ্যে ইমপ্লিকেট করতে চেষ্টা করলেন, জামাতকে এর মধ্যে দোষারোপ করার চেষ্টা করলেন। কি ভয়াবহ একটা মানসিকতার লোক। আমরা তাকে, দেশের মানুষ, উনি মিথ্যাচার করছেন, উনি নিজে ঢোল পিটাচ্ছেন এবং দেশের মানুষ অনেকেই তাকে হিরো মনে করছে। আপনি সেনাবাহিনীতে খোঁজ নিয়ে দেখেন কয়জন ওনার সময় কি ধারণা রাখে। মানে এখানে একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, সেটা হচ্ছে যে ওনাকে আমাদের অনুষ্ঠানে ইন্টারভিউ করেছিলাম এবং উনি ওখানে ভারতের বিরুদ্ধে প্রচুর কথা বলেছেন এবং ওনার বিডিআর কমিশনের তদন্তে উনি ভারতের সম্পৃক্ততা বের করেছেন, আওয়ামী লীগকে উনি সম্পৃক্ত করেছেন, উনি বের করতে বাধ্য হয়েছেন, সদস্যদের চাপে দায়ী করেছেন। আমি নিজেও কিছুটা ইমপ্রেসড হয়ে গিয়েছিলাম ওনার কাজে আর কি। আমি যে কথাগুলি বলছি অনুপরিমাণ মিথ্যা নাই। আপনি সমস্ত সদস্যদেরকে নিয়ে ইন্টারভিউ করেন, আমি সবার কন্ট্যাক্ট নাম্বার দেবো আপনাকে।
আপনি সমস্ত সদস্যদের ইন্টারভিউ করতে পারেন। আমি মানে অত্যন্ত মানে দুঃখের সাথে তদন্ত বলতে বাধ্য হওয়ার হচ্ছি, আমাদের পরে তো দেশে বের হবে। আওয়ামী লীগ জড়িত না, বিএনপি জড়িত না, জামাত জড়িত, এটা তো তদন্ত হওয়ার পরে বের হবে। জি, উনি তদন্তের শুরুতে কোনো বা মাঝে সাক্ষী কিভাবে ইনসিস্ট করেন কিভাবে যে জামাত জড়িত, এটা বের করো, এটা মানে এটা তো তাহলে তদন্ত করবে কেন? মাঝে না, তাহলে তো শেষের দিকে আমি বলছি, যখন শেষ পর্যায়ে কোনো সাক্ষ্যের জি, বক্তব্য নাই জামাতের সাথে কোনো জি, সম্পৃক্ততার, কিন্তু উনি ওনার মন্তব্য দিয়ে জামাতের ঢোকাতে চেয়েছেন। আচ্ছা, তদন্তের মধ্যে প্রথমে থাকে আপনার স্টেটমেন্ট থাকে, হুম, হুম, প্রত্যেকটা স্টেটমেন্ট মনে করেন আপনার 10 জনের স্টেটমেন্টের প্রত্যেককে আপনি প্রশ্নোত্তর করলেন, জেরা করলেন, করে জি, এগুলির উপরে ভিত্তি করে শেষে এসে আমরা প্রথমে মতামত দেই। যে কোনো তদন্ত কমিটি আমাদের সিস্টেম হলো যে আমরা সমস্ত স্টেটমেন্ট এবং প্রশ্নোত্তর শেষে আমরা ফাইন্ডিংস দিই, কি উদ্ঘাটন করলাম, আমরা উদ্ঘাটন করি যে এটা হুম, হুম, হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। এইভাবে আমরা একটা লিস্ট অফ ফাইন্ডিংস করি, সব যেগুলি পেয়েছি। এবং কোনো ফাইন্ডিংস আমরা শুধু একজন বক্তব্যর সাক্ষ্যের জবানবন্দিটাতে গ্রহণ করবো না। যদি অন্তত 2 জন সাক্ষী একই কথা বলে, ওটাকে আমরা ফাইন্ডিংস নেব। আচ্ছা, আর যদি 2 এর অধিক হয় তো অবশ্যই আমরা ফাইন্ডিংস বা উদ্ঘাটিত তথ্যাবলী। এই উদ্ঘাটিত তথ্যাবলী হয়তো আপনার 20টা, 30টা, 40টা, 50টা হতে পারে, হুম, ডিপেন্ডিং হুম, অন গ্র্যাভিটি অফ দ্য মানে নেচার অফ দ্য আপনি ইনকোয়ারি কি কি জটিল তদন্ত হচ্ছে। একটা সাধারণ একটা সৈনিকের আইডেন্টি কার্ড হারিয়ে গেলে এটা নিয়ে আমরা তদন্ত করি, এটা হয়তো 3 পৃষ্ঠা ধরে তদন্ত শেষ। কিন্তু হুম, হুম, একটা রেপ কেস, মার্ডার কেস বা এই বিডিআর ঘটনার মতো কেস, এই সমস্ত কিছু তদন্ত হয়তো আপনার 100-150 পৃষ্ঠা হতে পারে। হুম, সেখানে হুম, ফাইন্ডিংসই হতে হবে আপনার 8-10 পৃষ্ঠা, জি, এবং কয়েকটা ফাইন্ডিংস নিয়ে তখন ওপিনিয়ন ফর্ম করা হয় যে এটা 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 উদ্ঘাটিত তথ্যাবলীর মধ্যে আমরা মনে করি এটা এটা হয়েছে, বা তদন্ত কমিটি মনে করে এটা এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। 50টা ফাইন্ডিংস থেকে হয়তো ওনার 10টা ওপিনিয়ন বা 12টা ওপিনিয়ন দেবেন। জি, ওই ওপিনিয়ন গুলোর উপর ভিত্তি করে ওনার মন্তব্য, মানে সুপারিশ দেবেন যে এই কে কি করেছে না করেছে, কার বিরুদ্ধে কি রকম ব্যবস্থা নেওয়া উচিত। যখন এই জি, শেষ পর্যায়ের কাজের সময় উনি এসে জোরাজোরি করলেন যে জামাতে ওই ওপিনিয়নের মধ্যে, যেহেতু কোনো স্বাক্ষর জবানবন্দি সরাসরি আসেনি, হুম, হুম। উনি ওপিনিয়নের মধ্যে জামাতের সম্পৃক্ততা কথা ঢুকাতে চেয়েছিলেন। এটা উনি প্রতিরোধের মুখে মানে উনি পড়েননি। উনি উনি কি আগে থেকে জামাত বিদ্বেষী এরকম কিছু নাকি? হ্যাঁ, এটা আপনি ওই ইয়েতে দেখেন, আপনি আমার ফেসবুকে আমি যে স্ট্যাটাসটা দিয়েছি ওটা কমেন্ট করে দেখেন, সবাই বলে হ্যাঁ জানি উনি আগের থেকে উনি আওয়ামী লীগের লোক। মানে উনি যে ব্যাখ্যা দিয়েছেন ওনার স্ট্যাটাসে, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে উনি তো ছাত্রলীগ করা বা সেই স্বাধীনতার আগে থেকে ছাত্রলীগ করা, তো উনি বলছেন যে আমি ছাত্রলীগ করা না, আমি ভোটে দাঁড়িয়েছি, মানে ভিপি ছিলেন, কলেজ উনি নিজে লিখেছেন। রাইট, কলেজ উনি সংসদে উনি ছাত্রলীগের ভিপি হয়েছেন বা কিছু একটা। তো ভিপি হওয়ার পরে ছাত্রলীগ, এটা হাস্যকর কথা না? আমি ছাত্রলীগ ভিপি ছিলাম কিন্তু আমি ছাত্রলীগ করি না। আমি জামাতের আমির ছিলাম কিন্তু আমি জামাত করি নাই। এই মানে ধরনের উনি কথা না যেটা এটা? বলছেন যে উনি ভিপি উনি নিজে দাঁড়িয়েছেন, পরে ছাত্রলীগ নিজে ওনাকে এন্ডোর্স করেছে, এই ধরনের একটি ব্যাখ্যা উনি দিয়েছেন আর কি। ছাত্রলীগ ওনাকে নিলে উনি ছাত্রলীগের ভিপি। উনি নিজে স্বীকার আচ্ছা। করেছেন। যিনি ছাত্রলীগ ভিপি উনি ছাত্রলীগ আর করেননি আর এটা দাবি আর করেন উনি কেমনে উনি? উনি উনি আরেকটা কথা বলেছেন যে সেটা তো স্বাধীনতার আগে, তখন আর কিসের ফ্যাসিস্ট, মানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হয়েছে পরে। তো তখন তো বাংলাদেশের বেশিরভাগ না, মানুষ না, না। আওয়ামী That লীগ is বা also wrong ছাত্রলীগ statement. That is also wrong statement. আওয়ামী লীগ ফ্যাসিস্ট আচ্ছা, বরাবর। আচ্ছা। 1969 সালে আব্দুল মালেক ভাইকে পিটিয়ে মেরেছে তোফায়েল। হুম, হুম, হুম। 70 সালে আমার বাবার মিটিং এ আমার বাবাকে হত্যা করার জন্য হামলা করেছিল। 2 জন মারা গেছে আমার বাবাকে বাঁচাতে গিয়ে। আওয়ামী লীগ। আওয়ামী লীগ জি, ফ্যাসিস্ট এখন নতুন না। শেখ সাহেব আচ্ছা, স্পিকার পিটিয়ে মেরেছে। আচ্ছা, আওয়ামী লীগ আচ্ছা, ফ্যাসিস্ট নতুন না। এরা আজীবন ফ্যাসিস্ট। জি। আচ্ছা, ৭২-৭৫ ঠিক তার আছে, পুরো ফ্যাসিস্ট। জি, ঠিক আছে। তাহলে জেনারেল ফজলুর রহমান সম্পর্কে ২টি মেজর অ্যালিগেশন আপনি বলছেন। একটি হচ্ছে যে ওই যতগুলো যুদ্ধের কথা আমরা আলোচনা করলাম, উনি মিথ্যা কথা বলে ক্রেডিট নেন বা মিথ্যা কথা বলেন, একটা। ২ নাম্বার হচ্ছে যে গুরুতর অভিযোগ আমার কাছে এবং যেটা সত্য মনে হচ্ছে সেটা হচ্ছে যে এবং তো সত্য গোপন করেন। শুধু সত্য মিথ্যা গোপন কথা বলেন করেন। না, সত্য গোপন করেন। রাইট, উনি সত্য যে গোপন মডেল করেন। ২ মুসলিমকে নাম্বার ২ নাম্বার হচ্ছে যে বিডিআর কমিশনের প্রধান থাকা অবস্থায় উনি এই কমিশনের রিপোর্টকে বাংলাদেশ জামাতে ইসলামীকে দায়ী করে একটি রিপোর্ট দিতে জি, চেয়েছেন। আর কোন জি। অভিযোগ আছে ওনার বিরুদ্ধে? মানে আপনি আপনি যে ভোকাল হয়েছেন ওনার বিরুদ্ধে, না, আর এই কি আছে এই বা এই অন্য কিছু এইগুলো আছে কিনা? আপনি একজন জেনারেল যদি আজকে যদি যুদ্ধ হয় এবং হুম, হুম। একজন জেনারেল যদি তার ভূমি শত্রুর গোলাবর্ষণ হতে পারে এই ভয়ে ছেড়ে দেওয়ার জন্য অধীনস্থকে হুকুম দেয়, তার জি, দেশদ্রোহিতার জন্য তার ফাঁসি পর্যন্ত হতে পারে। জি, তার দেশদ্রোহের জন্য ফাঁসি পর্যন্ত হতে পারে। আপনি সেনাবাহিনীতে খবর নিয়ে দেখেন যারা জেনারেল আছে। এটা তো ট্রিজন, দেশদ্রোহিতা এটা। আপনি রাইট। কারেজিয়াস জেনারেল
আপনি কিন্তু ফিল্ডেও না, আপনি কিন্তু বহু দূরে, শত শত মাইল দূরে। যারা ফিল্ডে আছে তারা ছাড়তে যাচ্ছেন না, আর আপনি তাদেরকে ভয় দেখাচ্ছেন শত্রুর কামানে গোলা আসবে তোমার উপরে, তুমি ছেড়ে দাও। হাউ কাওয়ার্ড ওয়ান ক্যান বি। শেখ হাসিনার, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও টেপ প্রকাশ পেয়েছে, সেখানে উনি বলছেন ফজলুর রহমান সম্পর্কে যে ও তো তখন হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে এই ধরনের একটা কথা বলেছেন। কি প্রসঙ্গে? এই যে যখন এই বড়ইবাড়ি বা এই যুদ্ধগুলো যখন হচ্ছিল, ফজলুর রহমান উনি শেখ হাসিনা এই ধরনের একটা কথা বলছিলেন যে ও তো জানতোই না, ও তো ঘুমাচ্ছিল না, কি যেন এরকম। তারপরে এটা শুনে তো তার হাঁটু কাঁপাকাঁপি শুরু হলো, এখন সে বড় বড় কথা বলছে। এই ধরনের একটি মন্তব্য শেখ হাসিনা ফোন করলেও আছে আর কি। হাঁটু কাঁপাকাঁপি হয়েছিল কিনা আমি জানি না, বাট অ্যাজ এ আচ্ছা। ডিটি হি হ্যাড নো রোল। ওনার এই দুইটা যুদ্ধে, ওনার তিনটা যুদ্ধে ওনার ডাইরেক্টলি এমন কোনো ভূমিকাই ছিল না, অথচ যারা ফিল্ডে কাজ করেছে তাদের ভূমিকাকে খাটো করে উনি সম্পূর্ণ কৃতিত্ব হরণ করতে যাচ্ছেন। আমি এই কারণেই ওনার বিরুদ্ধে, যে মানুষের মধ্যে একটা মিথ তৈরি করে মানুষের কাছে উনি হিরো সাজতে চাচ্ছেন। আপনি ওনার পোশাক, উনি ফাদেল পাশ মানুষ, ওনার পোশাক, আল্লাহ রসুল মোজ ছাটো, ওনার মোজ দেখেন, ওনার মোজ কি ইসলাম সম্মত? টুপি পরেন উনি, উনি সারা জীবন তো ওনাকে কখনো টুপি পরতে দেখেনি, জানেন উনি টুপি পরেন। এগুলো সব ভণ্ডামি, এগুলো সব ভণ্ডামি। এবং শেষ তদন্ত সম্পর্কে লাস্ট কথাটা হলো, এটিগুলো তদন্ত 4 থেকে 5 কপি জমা করতে হয়। উনি ইনসিস্ট করেছিলেন যে 1 কপি দিতে হবে, বেশি দেওয়া যাবে না, কারণ জানাজানি হয়ে যাবে। কিন্তু উনি তো বলছেন উনি এটাকে উনি ক্লাসিফাইড করেননি যেন এটা যে কোনো সময় প্রকাশ হতে চায়, প্রকাশ হতে পারে, যেন ওটাকে সহজ করেছেন, এটা তো উনি বলছেন, সংবাদ সম্মেলনে তাই বলেছেন। উনি সংবাদ সম্মেলনে যেটা করেছেন এটা ওনার আসল চেহারা না তো। উনি যা কথা বলেছেন এটা ওনার আসল চেহারা না, এই জন্য আমি মুনাফেক বলি। আচ্ছা, ওনার আসল চেহারা তো আমি আজকে আপনাদের কাছে বললাম তো। আমি আপনি যারা ফিল্ড কমান্ডার ছিল, আমি আপনাকে লিঙ্ক করিয়ে দিব 40 রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মুশফিক, 33 রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল শাহিরুজ্জামান, যারা ফিল্ড কমান্ডার ছিল তাদের সাথে আপনি কথা বলে দেখেন। আমি কখনো মিথ্যা কথা বলি না। আমি এই পর্যন্ত 17 ইন্টারভিউ দিয়েছি, কেউ বলতে পারবে না আমি একটার সাথে আরেকটা, আমার বক্তব্য বেশ কম আছে। আমি অনেকের অনেক কাহিনী জানি, আমি কিছু বলি নাই। কিন্তু যখন উনি নিজে বারবার হিরো সাজতে যাচ্ছেন এবং একজন নুরুল কবির, একজন চিহ্নিত বামপন্থী ওনাকে নিয়ে একটা ভালো কভার, একটা ভালো স্টোরি করে রিপোর্ট করেছে, তখন আমি প্রতিবাদ করেছি ওটা শেয়ার দিয়ে, ওই রিপোর্টার নিউ এজের ওই রিপোর্টটা শেয়ার দিয়ে তারপরে আমি প্রতিবাদ করেছি। তো আমি এতদিন সহ্য করেছি, আমি তো এই কথাগুলি এতদিন বলতে পারতাম, বলিনি? বলেছি আপনি আগে থেকেই জানতেন, বলতে পারতাম। মানে এই জামাতকে যে লিংক করার চেষ্টা করা হচ্ছে এটা আপনি তখনই জানতেন? এটা তো আমি না, এটা তো তদন্ত কমিটির রিপোর্টের পরে জানতে পেরেছি। আমি পদুয়া বরিবরি ঘটনাটা আমি তখনই জানি, আমি তো ওনার বিরুদ্ধে কিছু বলিনি। ওই নাফের কথা তো আমি আগে থেকেই জানি, আমি তো কিছু বলিনি। তাহলে এই যে আপনি কেন সত্য গোপন করছিলেন? মানে আপনি তো জানতেন, বলছিলেন না এতদিন। এই ফাইনাল স্ট্রোকটা না হলে তো আপনি বলতেন না, এগুলা কখনো আসতোই না। আপনি কেন গোপন করে রাখছিলেন? আসতো না, আমি খালি সহ্য ওয়েট করছিলাম, দেখি কোন পর্যন্ত যায়। আমি সত্য গোপন করছি যেটাকে বলে ওই পর্যায়ে পড়ে, কারণ আই ওয়াজ নেভার স্পোক্স পারসন অন দিস। এটা ব্যাপারে আমি কখনোই স্পোক্সম্যান ছিলাম না। সুতরাং আমি সত্য গোপন পর্যায়ে যেটা বোঝাই যে একজন বলছে কিন্তু সে সত্যটা না বলে অন্য একটা বলছে, সত্যটা গোপন করছে। আই ওয়াজ নেভার স্পোক্স পারসন ফর বিজিবি অর বিডিআর অর কোথাও এগুলো নিয়ে আলোচনা হয়নি। যে আলোচনা হয়েছে আমি সত্য গোপন করছি এমন তো নয়। আমি অযথা এটা ঘাটাঘাটি করতে চাই নাই, কিন্তু যখন আস্তে আস্তে দেখছি এটা মাত্রা বাড়ছে, আমি রিসেন্টলি জেনেছি যে উনি জামাতকে ইমপ্লিকেট করতে চেয়েছেন, নট বিকজ উনি জামাতকে ইমপ্লিকেট করতে চান আমি এটা বলেছি, উনি যে কোনো দলকে ইমপ্লিকেট করতে চাইলে আমি এটা বলতাম যে উনি কেন এত বড় একটা মহান দায়িত্ব, এইটার সাথে উনি কেন বেইমানি করবেন? উনি তো বেইমানি করেই আসছেন, মুনাফি করেই আসছেন, মিথ্যাবাদী করেই আসছেন, নিজের ঢোল পিটিয়ে আসছেন। ওনাকে তো ওনার কমিটির লোকরা বলে হি ইজ এ মিডিয়া মঙ্গার। আচ্ছা আচ্ছা। তো উনি হঠাৎ করে খুব দেশপ্রেমিক সেজেছেন। ওনার দেশপ্রেম যুদ্ধ, আমরা ওনার স্ট্যাটাসে একটু যাই, ওনার স্ট্যাটাসে একটু যাই প্লিজ। কাইন্ডলি। আপনি জানেন, ইনফ্যাক্ট আমরাও যদি দর্শকদেরকে স্ক্রিনে দেখাতে পারি সেটাও খারাপ হবে না। উনি বলেছেন কারা যেন আমাকে হীন বানানোর চেষ্টা করছে, ওই যারা ওনার মিথ্যাকে বিশ্বাস করে ওনাকে ফুলিয়ে ভাবাচ্ছে তারাই হিরো বানানোর চেষ্টা করছে। উনি 5টা পয়েন্ট লিখেছেন। আমি পাকিস্তানের মাদ্রাসা বইয়ে ছাত্রলীগের আমি বলেছি, যিনি ছাত্রলীগের ভিপি ছিলেন উনি যদি দাবি করেন যে আমি ছাত্রলীগ করতাম না, এটা হাস্যকর। উনি নিজের সাথে নিজেই কন্ট্রাডিকশন করছেন। একবার বলছেন আমি ভিপি ছিলাম, আর বলছেন আমি ছাত্রলীগ করতাম না। আমি জামাতের আমির ছিলাম, আমি জামাত করতাম না। এগুলি মানে এক শিশু বুঝবে যে এটা একটা হাস্যকর কথা।
তারপরে জি। উনি মুক্তিযুদ্ধে যোগদান করেন, ঠিক আছে। উনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন, এটা ফ্যাক্ট। আইসিএসবিতে আমাদের ব্যাচে আমরা 55 জন ছিলাম, আমি একা সিলেক্ট হয়েছি। আইসিএসবি 4 দিনের একটা ভেরি মানে ক্রিটিক্যাল প্রসেস। উনি কি দাবি করতে চান যে উনি এটা করেছেন? করেননি উনি। আপনি দেখেন এই যে উনি বাংলাদেশ ওয়ারকোর্স 1, বাংলাদেশ 2, ওয়ারকোর্স 2 কথা বলেছেন। আমাদের এটা সবসময় হয়, সব দেশেই হয়, যখন যুদ্ধ হয় এবং প্রলং যুদ্ধ হয় তখন অফিসারের ঘাটতি পূরণের জন্য শর্ট কোর্স করে হয়। দ্যার ইজ নো প্রবলেম ইন দিস, বাট দ্য ফ্যাক্ট রিমেইনস যে তারা আইএসএসবি প্রসেস দিয়ে থ্রু হয়নি, এবং সিলেকশনের প্রসেস দিয়ে হলে আই গ্যারান্টি উনি হতেন না। আই গ্যারান্টি আমি আইএসবি প্রসেস থ্রু এর মানে ওনার ক্যাপাবিলিটি নিয়ে এক তো হচ্ছে উনি, আপনি বলছেন যে উনি সত্য গোপন করছেন, সত্য বলছেন না, কিন্তু ওনার মিলিটারি ক্যাপাসিটি নিয়ে আপনার এত সন্দেহান কেন যে উনি সিলেক্টেডই হবেন না? এরকম কেন? মুক্তিযুদ্ধ করেছেন বা আমি বলছি মেজর জেনারেল পর্যন্ত প্রমোশন পেয়েছেন, তাহলে এতগুলো প্রমোশন যারা দিল তাকে, তারা মানে বুঝতে পারেনি এই লোকটা সম্পর্কে? না, ওনাকে উনি আওয়ামী পন্থী থেকে আওয়ামী লীগ তাকে প্রমোশন দিয়ে জেনারেল বানিয়েছে। আপনি বাংলাদেশ সেনাবাহিনীর একটা সার্ভে করেন, 100টা লোকের মধ্যে 95 লোক যদি না বলে যে হি ইজ নট এ জেনারেল ম্যাটেরিয়াল, আপনি আমাকে যে কোনো শাস্তি দেন, আমি নিতে রাজি আছি। যদি সেনা এটা যদি প্রফেশনাল আর্মি হতো এবং হ্যাড দেয়ার বিন নো পলিটিসাইজেশন, যদি কোনো রকমের এর মধ্যে রাজনীতিকরণ না হতো, উনি কর্নেলের বেশি উঠতেন না। উনার ব্যাচ বাংলাদেশ ওয়ারকোর্স 1, বাংলাদেশ ওয়ারকোর্স 2 কয়জন জেনারেল হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন। কয়েকজন আছে খুব ভালো, বুয়েটের অনেক ছাত্র ছিলেন, তাদের মধ্যে অনেকে আগে চাকরি ছেড়ে দিয়েছেন সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সমস্যা দেখে। আর কয়েকজন আছেন ওনারা ভালো, ওনার প্রমোশন পেয়েছেন। কয়জন আপনার খোঁজ নিয়ে দেখেন। আমার ব্যাচের আমার প্রায় 20 জনের মতো 1 স্টার, 2 স্টার, 3 স্টার আছে। ওনার ব্যাচে তো আমি আমার জানা নাই, উনার 2 জন জেনারেল হয়েছেন। ওনার 2 জন জেনারেল হয়েছেন। আরেকজন, উনি অত্যন্ত ভদ্র মানুষ, আমি ওনাকে চিনি। উনি জেনারেল জীবন কানাই দাস, উনি একাডেমিতে আমরা যখন ছিলাম উনি ওখানে স্টাফ অফিসার ছিলেন। অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত সজ্জন মানুষ। এবং তবে উনি যেই ব্রাঞ্চের আর্মি সার্ভিসেস কোর, এই ব্রাঞ্চ জেনারেল হওয়ার কথা না আমার মূল্যায়নে। উনি আওয়ামী লীগ সরকার ওনাকে জাস্ট উনি যেহেতু উনি বিভিন্ন ধর্মাবলম্বী, সেই দৃষ্টিকোণ থেকে ওনাকে বানিয়েছে। আমাদের দেশে ওই ব্রাঞ্চের অফিসারের জেনারেলের কোনো ভ্যাকেন্সি নাই, জেনারেল কোনো ভ্যাকেন্সি নাই। আমার জানা মতে এই আর্মি সার্ভিসেস কোর, যেটা জেনারেল ওসমানী ছিলেন, আমি আগের এক সাক্ষাৎকারে বলেছি, ওনাকে যে 4টা প্রমোশন দিয়ে জেনারেল বানানো হয়েছিল, ওইটার ব্যাপারে আমি আপত্তি করেছিলাম। তো জেনারেল জীবন কানাই দাস খুব ভালো মানুষ, পেশাগতভাবে ভালো, পেশাগতভাবে খুবই ভালো উনি, কিন্তু ওই ব্রাঞ্চের ভ্যাকেন্সি নাই। ফজলুর রহমান এখানে ওনার স্ট্যাটাসে উনি বলছেন যে আপনি তার স্টুডেন্ট ছিলেন, এজন্য উনি আপনাকে সরাসরি এই ধরনের প্রশ্ন করতে চান। আমি আসছি, জি। উনি 71 সালে করেননি। উনি যে ট্রেনিং এর বিবরণ দিয়েছেন, তাহলে যুদ্ধ করেছেন কখন? উনি বলেছেন যে উনি 71 সালে 4 মাস ট্রেনিং নিয়েছেন, তাহলে যুদ্ধটা করলেন কখন? উনি কি যুদ্ধ করছেন, কোথায় কি, তাতে কোনো বর্ণনা দেননি। উনি যে ট্রেনিং এর বর্ণনা দিয়েছেন আমি জানি না উনি কোথায় কি ট্রেনিং নিয়েছেন, এটার ব্যাপারে আমার সরাসরি। আচ্ছা, তারপরে আপনাকে দেখান যে আমি ফার্স্ট বাংলাদেশ ওয়ারকোর্স থেকে, আমি আমার সবাইকে শ্রদ্ধা করি, সবার সাথে ভালো সম্পর্ক আছে, আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমার অধিনায়ক ছিলেন এবং আমার সাথে অত্যন্ত সুসম্পর্ক, আমাকে অত্যন্ত ভালোবাসতেন। আমার বেস্ট এসিআর পেয়েছি, আমি অ্যানুয়াল কনফারেন্স রিপোর্ট পেয়েছি আমার এক বস মুক্তিযোদ্ধা, যিনি এখন বর্তমান জেনারেল। তো আমি শ্রদ্ধা করি, আমি বলেছি শুরুতে যে মুক্তিযোদ্ধা দেশের সূর্য সন্তান, আমি তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু উনি যে ফলস ক্রেডিট নিতেছেন এটাকে আমি পছন্দ করছি না। আমি বলি না আপনাকে, উনি লিখছেন যে উনি আমার প্রশিক্ষক ছিলেন, রাইট? উনি এর আগে উনি স্টাফ কোর্সের কথা বলেছেন, উনি পিএইচডি করেছেন 1989 সালে। এই স্টাফ কলেজটা জেনারেল জিয়া এস্টাবলিশ করেছেন 1977 সালে। এবং যারা প্রথম দিকে কোর্স করেছে উনাদের কাছে আমি শুনেছি যে তখন এই আর্মি কিন্তু একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে। রিপ্যাট্রিয়েটেড অফিসাররা পাকিস্তান থেকে এসছে, এখানে কু হচ্ছে, কাউন্টার কু হচ্ছে। আপনারা নিশ্চয়ই যদি ইতিহাস জানেন যে জেনারেল জিয়ার আমলেই 17-18টা কু অ্যাটেম্প্ট হয়েছে। 17টা হয়েছে, 18টা শুধু উনি হয়তো নিহত হয়েছেন, অথবা 17 হতে পারে। তো ওই অবস্থায় কেউ এই স্টাফ কোর্স করার ব্যাপারে আগ্রহী ছিল না, জোর করে ধরে নিয়ে স্টাফ কোর্সে ঢুকিয়েছে। এখন একজন 3 বার পরীক্ষা দেওয়ার চান্স পায় এটাতে কোয়ালিফাই করার জন্য, কোর্স করার জন্য। যারা হান্ড্রেডস অফ অফিসার যারা 3 বার পরীক্ষা দিয়ে চান্স পায়নি, পরীক্ষা দিয়ে ঢুকতে হলে উনি চান্স পেতেন না, গ্যারান্টি। মানে এই যে উনি বলছেন যে 1973-74 সালে রেগুলার কমিশন কনভার্সন বোর্ড ফেস করে আমি রেগুলার কমিশন অফিসারে রূপান্তরিত হই, ওই বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন জেনারেল জিয়াউর রহমান। আমি বলছি আপনাকে, সাধারণত আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ওই প্রথম তো 2টা ওয়ার কোর্স হলো, এরপরে 74 সাল থেকে মিলিটারি একাডেমি থেকে ফার্স্ট শর্ট কোর্স শুরু হলো।
জি 8 মাস 10 মাস 11 মাস করে ট্রেনিং দেওয়া শুরু হলো। 1 থেকে 8টা মানে শর্ট কোর্স হয়েছে। এর মধ্যে লং কোর্স 6টা শর্ট কোর্স হওয়ার পরে লং কোর্স শুরু হয়েছে, প্যারালাল আরো 2টা শর্ট কোর্স হয়েছে অফিসারের ঘাটতি পূরণের জন্য 70-এর জি দশকে। যারা শর্ট কোর্স ছিল তাদের সার্ভিস ডিউরেশন কম, তো তাদেরকে সবাইকে অপশন দেওয়া হয়েছে পিআরসি বলি, পার্মানেন্ট রেগুলার কমিশন করার জন্য। যারা যারা আগ্রহী তারা ইন্টারভিউ দিতে পারে, এবং এই ইন্টারভিউটা সেনাপ্রধানই নিয়েছেন, যেমন জিয়া তখন সেনাপ্রধান ছিলেন। এবং জি এমন কেউ নেই যে ইন্টারভিউতে গিয়ে রেগুলার হয় নাই। আচ্ছা উনি যে খুব ভালো করে উনি রেগুলার হয়েছেন, নট দ্যাট। ইন্টারভিউ ওয়াজ জাস্ট এ ফর্মালিটি, জাস্ট একটা আনুষ্ঠানিকতা ছিল। একটা অফিসার জি খুঁজে পাবেন না যারা এই শর্ট কোর্স থেকে রেগুলার কোর্সের মধ্যে রেগুলারাইজ করার জন্য পিআরসি অর্থাৎ পার্মানেন্ট রেগুলার কমিশন হওয়ার জন্য ইন্টারভিউ দিয়েছে। একটা ব্যক্তিও খুঁজে পাবেন না আপনি যিনি হয় নাই। এটাতে ওনার স্পেশাল কোনো ক্রেডিট নেই যে জেনারেল জিয়া নিয়েছে, আমি ওখানে খুব কম্পিটিশন করে কোয়ালিফাই করেছি। আই এম সরি, ইটস নট দ্যাট। আচ্ছা 79 যখন স্টাফ কোর্স করেছেন তখন মানুষ জোর করে ধরে ওই সময় ওনার সাথে কোর্স করা আর জেনারেল আমাকে বলেছে যে আমি তো ওইগুলো ভালো মানে ইন্টারেস্টেড ছিলাম না, আমি জানতাম আমি গেলে ভালোও করবো না, আমি আগ্রহী ছিলাম না, আমাকে জোর করে নিয়ে ঢুকানো হয়েছে। এখন যেমন পরীক্ষা দিয়ে একজন 3 বছর চান্স পায় না, এত কষ্ট করে 17টা অফিসার পরীক্ষা দেয়, চান্স জি পায় না, আর তখন সিলেক্ট করে করে দেওয়া হয়েছে। উনি কোনো পরীক্ষা দিয়ে রাইট কোয়ালিফাই করে ঢুকেননি। রাইট এরপরে তো উনি যে অ্যাপয়েন্টমেন্টটা আপনার দৃষ্টিতে এটার সলিউশন কি? এই যে উনি যদি এই অ্যাটেম্প গুলো আসলেই নিয়ে থাকেন, এক হচ্ছে যে সত্য গোপন। আমি ওনার স্ট্যাটাসের জবাবগুলি দিয়ে নিই আমি। জি কাইন্ডলি উনি আমার চিফ ইন্সট্রাক্টর ছিলেন, বলছেন উনি প্রধান প্রশিক্ষক ছিলেন। হ্যাঁ, আমি যখন অস্ত্র প্রশিক্ষণ নিই উনি তখন প্রধান প্রশিক্ষক ছিলেন। আপনি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদেরকে জিজ্ঞাসা করে দেখেন, 70-এর দশকে 80-এর দশকের শুরুতে যে সমস্ত লেফটেন্যান্ট কর্নেল অযোগ্য, মানে একেবারে নিম্ন পর্যায়ে তাদেরকে দেওয়া হতো, কারণ চিফ ইন্সট্রাক্টর কোনো রোল নাই, একটা সিম্বলিক লেফটেন্যান্ট কর্নেল থাকতে হয়, সেই অবস্থা দেয়। ক্যাপ্টেন মেজররা ইন্সট্রাক্টর হয়। উনি কোনোদিন আমাদের একটা ক্লাসও নেননি, ওনাকে জিজ্ঞাসা করে দেখেন। হি হ্যাজ নেভার টেকেন এ ক্লাস। হ্যাঁ, হি ওয়াজ সিআই, আই এগ্রি, উনি চিফ ইন্সট্রাক্টর ছিলেন। উনি হয়তো কে কোন ক্লাস নেবে এগুলি সমন্বয় করেছেন, কিন্তু উনি প্রশিক্ষক হিসাবে কোন ক্লাস নিয়েছেন হি ক্যান নট সে দ্যাট। আচ্ছা এবং ওখানে দেওয়া হতো তখন, মানে আমি খুব ক্রুড ল্যাঙ্গুয়েজে বলা হয়, সেনাবাহিনী যারা জুনিয়র অফিসারদের মধ্যে আলোচনাটা হয় যে ওখানে তখন কাদেরকে দেওয়া হতো, আমি ল্যাঙ্গুয়েজটা শোভনীয় নয় দেখে আমি ব্যবহার করছি না। পেশাগতভাবে কোনো দক্ষ অফিসারকে তখন সিআই ওয়েপন উইং করা হতো না, চিফ ইন্সপেক্টর ওয়েপন উইং করা হতো না। উনি দেখেন, উনি বলেছেন 4টা ব্যাটালিয়ন কমান্ড করেছেন, বলেছেন না? জি লেফটেন্যান্ট কর্নেল হিসাবে ব্যাটালিয়ন কমান্ডার, উনি 4টা ব্যাটালিয়ন কমান্ড করেছেন। বাংলাদেশে ইউ উইল নট ফাইন্ড এ সেকেন্ড লেফটেন্যান্ট কর্নেল হু হ্যাজ কমান্ডেড 4 ব্যাটালিয়ন, বিকজ যারা ভালো তারা একটা কমান্ড করে আর একটা স্টাফ অফিসারের পোস্টিং, আর্মি হেডকোয়ার্টার, ডিভিশন হেডকোয়ার্টার, এই সমস্ত জায়গায় তারা স্টাফ অফিসার হিসেবে পোস্টিং পায়। উনি তো কোনো স্টাফ অফিসার পোস্টিং পাননি। উনি যখন ওনাকে কোনো স্টাফ অফিসার পোস্টিং দেওয়া না যায় তখন ওই যে আমরা বলি এটা ডাম্পিং পোস্টিং, ওনাকে ওই সিআই ওয়েপন উইং করা হতো। উনি আমি সরি, আমি এগুলি বলতে চাইনি, উনি নিজে ঢোল পিটানোর ফলে আমাকে এগুলি বলতে হচ্ছে। উনি সিআই ছিলেন। আপনি এখনকার যারা সিআই তাদেরকে দেখেন কত পেশাগতভাবে দক্ষ, সোর্ট পাওয়া অফিসার, সব ফার্স্ট হওয়া অফিসার, এই ধরনের অফিসার এখন থাকে। কিন্তু তখন একটা ন্যাসেন্ট আর্মি, একদম কেবল বড় হচ্ছে আর্মি। এই ইনফেন্ট্রি স্কুল হয়েছে 74 সালে, সম্ভব 75 সালে, আমি যাকে মনে নাই, আমি তখন আর্মিতে ঢুকিনি না। 74 সালে প্রথমে এটা হয়েছিল কম্বাইন্ড আর্ম স্কুল হয়েছিল, পরে ওদের 78, 77, 78 দিকে হয়েছে, যেন জিয়া করেছেন। তো তখন কোনো পেশাদার অফিসার দেওয়া হতো, এবং কোনো পেশাদার অফিসার 4টা ব্যাটালিয়ন কমান্ড করা এবং একটা প্রতিষ্ঠানে একটা শাখার প্রধান হওয়া, এই 5টা পোস্ট হওয়ার আগে যদি পেশাগতভাবে দক্ষ হয় মানে আরো আগে প্রমোশন হয়ে যাওয়া কথা। কারণ লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল হইতে ওনাদের সময়, মানে আমি আই এম সরি যে তখন ভ্যাকেন্সি ছিল দেখে, আপনি দেখেন না একজন মেজর থেকে জেনারেল হয়ে গেছে 2 বছর 3 বছরের মধ্যে, স্বাধীনতার পরে কোন ভ্যাকেন্সি ছিল। আমি যখন কমিশন হই তখন 10 বছর চাকরি করে জেনারেল হয়েছে, ওনারা তো তার চেয়ে কম চাকরি করে, সরি লেফটেন্যান্ট কর্নেল হয়েছে, ওনারা তো তার চেয়ে কম চাকরি করে লেফটেন্যান্ট কর্নেল হচ্ছে। এখন একজন অফিসার লেফটেন্যান্ট কর্নেল হতে 19-20 বছর বয়স লেগে যায়। জি জি, ইনফ্যাক্ট স্বাধীনতার সময় মেজর জিয়াউর রহমান, উনিও তো মেজর জেনারেল জিয়াউর রহমান হয়ে যান স্বাধীনতার পর খুব বেশি সময়ের মধ্যে না, অল্প সময়ের মধ্যে। কারণ ওই যে আপনি যেটা বললেন ভ্যাকেন্সি অনেক আছে, প্রমোশন কেন হবে।
মেজর জেনারেল শফিউল্লাহ সেনাপ্রধান হলেন এপ্রিল মাসে, মেজর থেকে মেজর জেনারেল হয়ে গেলেন। রাইট। তো যাই হোক, ওনারা তো তখন ওনারা রাতারাতি প্রমোশন পেয়েছেন, জুম্মায় প্রমোশন পেয়েছেন কেউ কেউ। আচ্ছা, যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা তো 2 বছরের সিনিয়রিটি দেওয়া হয়েছে। এটা সেনাবাহিনীর একটা বড় বিপর্যয় হয়েছে। এটা সেনাবাহিনীর যত অভ্যুত্থান হয়েছে, কালকে টক শোতে আমি বলেছি, যত অভ্যুত্থান হয়েছে, পাল্টা অভ্যুত্থান হয়েছে, মূল কারণ হলো যারা মুক্তিযুদ্ধে যেতে পেরেছে অফিসার, তারা ছাড়া যারা তৎকালীন পশ্চিম পাকিস্তানে মোতায়েন ছিল তারা মুক্তিযুদ্ধে যেতে পারেনি। তারা পরে 73-74 সালে যখন প্রত্যাবর্তন করে, এর মধ্যে এদেরকে 2 বছরের প্রমোশন দেওয়া হয় মুক্তিযোদ্ধাদেরকে। তো কালকে আজকে এতদিন আমি আপনাকে কমেন্ট করে আসছি, ইয়েস শোয়েব গো এন্ড ডু ইট। কালকে আপনি আমাকে বলছেন, ইয়েস ব্লাডি আজমি গো এন্ড ডু ইট। হাউ উড আই ফিল? ইমব্যালেন্স, রাইট রাইট। এইটা একটা সর্বনাশ করেছে, এটা ভারত আওয়ামী লীগকে দিয়ে এটা করেছে। যে আমাদের রিলেশনশিপটা তো সিভিলের মতো না, আমরা মৃত্যু নিয়ে খেলা করি, আমরা কমান্ড রিলেশনশিপ আমাদের। ওখানে আজ যেদিন আমি আপনি কমান্ড করে আসছি, আজকে আপনি আমাকে কমান্ড করছেন, এবং দেয়ার আর ইনসিডেন্সেস মেনি ফ্রিডম ফাইটার্স যারা রিপ্যাট্রিয়েটেড হয়ে আসছেন পাকিস্তান থেকে, তাদেরকে রাজাকার বন্ধ গালি দিয়েছে। দেয়ার আর মেনি ইনসিডেন্স, দুর্ব্যবহার করেছে, সেনাবাহিনী সর্বনাশ করেছে। এটা একটা। তো উনি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে যদি উনি পেশাদারি এত দক্ষ হতেন, উনি কেন একটা স্টাফ কলেজ ইনস্ট্রাক্টর হলেন না? যারা ভালো করে স্টাফ কলেজে তারা সেকেন্ড স্টাফ কোর্স করে, উনি তো সেকেন্ড স্টাফ কোর্স করেন নাই। আমি করেছি, জেনারেল ওয়াকার করেছে, এখনকার জেনারেল যারা আছে অধিকাংশই সেকেন্ড স্টাফ কোর্স করেছে, কারণ তারা স্টাফ কোর্সে ভালো করেছে, ভালো করার পর তাদেরকে দ্বিতীয় স্টাফ কোর্সে দিয়েছে। এবং স্টাফ কোর্স করার পরে যারা বিএম হয় তাদেরকে সেকেন্ড স্টাফ কোর্সে পাঠানো হবে না, দেখে বিএম বানানো হয়। যারা সেকেন্ড স্টাফ কোর্সে যাবে তাদেরকে ছোটখাটো পোস্টিং দেওয়া হয়, যেন নেক্সট ভ্যাকেন্সি আসলে 6 মাস 8 মাস 10 মাসের মধ্যে তাদের পাঠিয়ে দেওয়া যায়। আমাকে যেমন স্টাফ কোর্স শেষ করার 7 মাস 8 মাসের মাথায় আমাকে পাঠিয়ে দিয়েছে। তো এই জন্য উনি বিএম পোস্টিং পেয়েছেন। হ্যাঁ, বিএম মেজর জেনারেল খুব ভালো একটা পোস্টিং, কিন্তু উনি ওরকম ভালো করেন নাই যেটা বলতে চাচ্ছেন উনি। উনি ওরকম ভালো করে উনি সেকেন্ড স্টাফ কোর্স করতেন, লেফটেন্যান্ট কর্নেল হিসেবে স্টাফ কলেজে উনি ইনস্ট্রাক্টর থাকতেন। সাধারণত এইটাই নিয়ম, যারা মেজর হিসেবে স্টাফ কোর্স ভালো করে তাদেরকে সেকেন্ড স্টাফ কোর্স করিয়ে নিয়ে আসে। আফটার প্রমোশন তারা প্রথমে একটা ব্যাটালিয়ন কমান্ড করে, তারপরে তাদেরকে এই স্টাফ কলেজ ইনস্ট্রাক্টর দেওয়া হয়, না হলে ডিভিশন সদর দপ্তরে অপারেশন স্টাফ অফিসার করা হয়। উনি তো দুটো কোনোটাই হন নাই। উনি 4টা ব্যাটালিয়ন ঘুরেছেন, উনি কোথাও খুব একটা ভালো করতে পারেননি দেখে উনি চক্করের মধ্যে রাখা হয়েছে। সিআই ওয়েপন উইং হয়েছেন, যে সিআই ওয়েপন উইং এখানে একটা অ্যাবসলিউটলি নন প্রফেশনাল অফিসার থাকে। উনি নিজে এই সময় ঢোল পেটে আমার মুখ খুলতে বাধ্য করেছেন। যে ব্রিগেডিয়ার আজমি, আপনাকে একটু আমাদের সময়টাও মনে করিয়ে দিই। আমরা কিন্তু 1 ঘন্টা 37 মিনিট এখন কথা বলছি আর কি। আপনি সেনাবাহিনীর ভিতরের অনেক ঘটনা আছে যেগুলো হয়তো বা আমরা বাইরে থেকে এত বেশি জানবো না আর কি। আপনি মোটা দাগে এর বাইরে আপনার যে বক্তব্যটা বা ওনারকে স্ট্যাটাসটা যে আপনি ডিবাঙ্ক করছেন, আর কি বলতে চান? না, আমি ওনার বিরুদ্ধে ব্যক্তিগত কোনো বিদ্বেষ নাই। এখন সামনাসামনি দেখা হলে আমি যথেষ্ট সোজা নিয়ে কথা বলবো। কিন্তু উনি যেভাবে নিজেকে, আমাদের দেশটা, আমরা অভাগা জাতি, সবাই খালি মিথ্যা কথা বলে। জাতির উৎস পর্যায়ে যারা আছে মিথ্যা কথা বলে মুনাফিকি করে, এবং এগুলি করে মানুষ এই কথায় আবেগী জাতি। আমরা এই কথায় আমরা আবেগী হয়ে আমরা কাউকে হিরো বানাই, কাউকে জিরো বানাই। অনেক হিরো আছে যারা জিরো হয়ে আছে, অনেক জিরো আছে যারা হিরো হয়ে আছে। তো উনি যেহেতু মিথ্যাচার করছেন, উনি যেহেতু মুনাফিকি করছেন, উনি যেহেতু তদন্ত নিয়ে উনি ক্রেডিট নিচ্ছেন, উনি বিডিআর এর ঘটনার ক্রেডিট নিচ্ছে যে আমাকে এখানে বেরিয়ে করে দিয়েছে, এই করেছে সেই করেছে, মানে এই যে অভিযোগটা, এটা আসলে আমি ভুলতে পারছি না যে উনি বললেন যে জামাতকে ঢুকাই দাও বিডিআর এর ঘটনায়। তো এটা কি মানে উনি স্বপ্রণোদিত হয়ে এটা করেছেন, নাকি এটা আবার ইন্ডিয়ার কোন একটা বা আওয়ামী লীগের কোন একটা প্লট? আপনি কি মনে করেন? সরি, আমি অনুমান ভিত্তিক কোনো কথা বলি না। I'm sorry, I don't know. I have no knowledge. আচ্ছা, I have no knowledge. আচ্ছা, I have no knowledge. আপনি যেটা রিজনেবল অ্যাজাম্পশন করছেন, এরকম অ্যাজাম্পশন করা যেতেই পারে। উনি কার প্ররোচনা এটা করতে চাইলেন? জামাতকে এটা, মানে এটা তো খুব ডিজাস্ট্রাস। যদি এটা আসলেই হতো, ধরেন আপনার ওই 2 জন জেনারেলের কথা বললেন, তারা এই কমিশনে নাই, বাকিরা যারা আছেন ওরা এত বেশি করেন নাই, প্রোটেস্ট করেন নাই, ওনার হাতে ক্ষমতা ছিল। ওটা যদি উনি করতেই পারতেন, এবং এই কমিশনের রিপোর্টটা ইলেকশনের আগে আগে, যেমন এখন খালিদুজ্জামানের ভিডিও ফাঁস হচ্ছে, কমিশনের রিপোর্টটা ইলেকশনের আগে আগে ফাঁস হতো, এবং দেশের মানুষ জামাত বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত। আপনার কি মনে হয় যে কত বড় একটা মানে রং মেসেজ? ভয়াবহ। আমার কথা হলো, জামাত কেন, এটা যদি উনি বিএনপিকে ইমপ্লিকেট করতেন বা জাতীয় পার্টিকে ইমপ্লিকেট করতেন, একটা এত বড় দায়িত্বপ্রাপ্ত একটা ব্যক্তি কিভাবে এত বড় মিথ্যাচার করতে পারে, মুনাফিকি করতে পারে, এবং আবার ক্রেডিট নিতে পারে? এখানে আমার আপত্তি। আমি মুনাফিক করি না।
মানে তাহলে আমি যেটা বুঝতে পারছি আর কি, সেটা হচ্ছে যে উনি যে কমিশনের রিপোর্টটাকে ডিস্টর্ট করতে চেয়েছেন, এখানে যে জড়িত না তাকে জড়িত দেখায় দাও, যে জড়িত তাকে বের করে দিয়ে 1 মাসের মধ্যে ফাইনালাইজ করে ফেলো। কিন্তু এখন উনি যে মিডিয়াতে আসছেন, উনি তো আমাদের মিডিয়াতেও এসেছেন, এখন মিডিয়াতে এসে উনি ভারতের বিরুদ্ধে বলছেন, উনি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছেন, উনি এখন ভাইবটা বুঝতে পেরেছেন, উনি ভাইবটা বুঝতে পেরেছেন যে এখন ওই প্রিয় হইতে হলে, হিরো হইতে হলে এখন আচ্ছা আপনার এই স্রোতের সাথে আমাকে থাকতে হবে। সুতরাং উনি আগেও যে ভারত বিরোধী কথা তো আমি জানি না, আমি 8 বছর উনি বলেছি কিনা, এর আগে আমি কখনো শুনিনি। 2009 থেকে 16 পর্যন্ত আমি ওনাকে কোনোদিন ভারতের বিরুদ্ধে মুখ খুলতে বলিনি। আমি 8 বছর আয়নাঘর থেকেছি ভারতের বিরুদ্ধে মুখ খোলার জন্যই। উনি তো তখন কথা বলেননি। উনি তো একজন মুক্তিযোদ্ধা, ওনার তো সাহস থাকা উচিত ছিল। ওনার যে মুক্তিযোদ্ধা, এটা তো ওনার জন্য ঢাল ছিল। আমি তো গোলাম আজমের ছেলে, আমার জন্য বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, ওই সময়ের প্রেক্ষাপটে আমার জন্য এটা একটা চরম বিপদ আশঙ্কল ব্যাপার ছিল। আমি জীবনে ভয় নিয়ে ভুগে নিয়ে করেছি। আমার মা, স্ত্রী, সন্তান, ভাই সবাই আমাকে আটকানোর চেষ্টা করেছে। আর উনি যখন মুক্তিযোদ্ধা, ওনার তো সাহস থাকা উচিত ছিল। এই কর্নেল অলির মতো, মেজর আক্তারের মতো ওনার সাহস থাকা উচিত ছিল সত্য বলার। উনি তখন তো কিছু বলেন নাই। এখন উনি যখন স্রোত পাল্টিয়েছে, আমার 8 বছর উনি কি বলেছেন আমি জানি না, কিন্তু এই এখন স্রোত পাল্টিয়েছে। এখন জনগণ, এই জেন জি, আলফা জেনারেশন যাই বলেন, তারা চরম ভারত বিদ্বেষী। সুতরাং এটা বলে উনি জনপ্রিয় হতে পারবেন, এই জন্য উনি বলছেন। দ্যাটস আমার কনক্লুশন। জি জি জি, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ব্রিগেডিয়ার আজমি, আপনি অনেক সময় নিয়ে আপনার অবস্থানটা ব্যাখ্যা করেছেন। আমি আমি জেনারেল ফজলুর রহমানকে উদ্দেশ্য করে বলছি, স্যার আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমি যে আমি আমি কাউকে বলি না এরকম। আমি আরো অনেকের সম্পর্কে, সিভিল মিলিটারি অনেকের সম্পর্কে অনেক কিছু জানি, আমি বলি না। আমি কারো ক্ষতি চাই না সারা জীবনে। যারা আমার ক্ষতি করেছে তাদেরও আমি উপকার করেছি। আপনি খোঁজ নিয়ে দেখেছেন না বাহিনীতে, আল্লাহর মতো এই জন্য আমাকে মানুষ ভালোবাসে। যারা আমাকে আমার সিনিয়র হয়ে আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে, আমাকে শাস্তি দিয়ে চেষ্টা করেছে, ক্ষতি করার চেষ্টা করেছে, এমন সময় হয়েছে যে আমার আন্ডারেই পোস্টিং হয়েছে, আমি তখন আগের থেকে বেশি সম্মান করেছি। এটাই আমার নেচার। আমার এটা আমাকে সবাই চিনে সেনাবাহিনীতে, যারা আমাকে চিনে জানে, যারা বেসামরিক অঙ্গনে আমার সাথে কাজ করেছে তারাও চিনে জানে। আমি কোনো ব্যক্তিগত আক্রোশ না, কিন্তু উনি যেভাবে মিথ্যাচার করছেন, সত্য গোপন করছেন, অন্য ক্রেডিট হরণ করছেন, নিজেকে হিরো বানাতে চান, এটা আমি আর মানতে পারছি না। কারণ বাংলাদেশে আমার ছোটবেলা থেকেই দেখে আসছি যে বাংলাদেশে এই ধরনের লোকই হিরো হয়ে যাচ্ছে এবং তারাই জাতিকে বিভ্রান্ত করছে, ক্ষতি করছে। এটার জন্য আমি ওনার কাছে, ওনার যেটা মুখ খুলতে বাধ্য হয়েছি। উনি যদি স্ট্যাটাস না দিতেন আজকে যত কিছু বলেছি আমি এত কিছু বলতাম না। আমি ওনার জায়গায় থাকলে আমি অপরাধ করেছি, আমি চুপ হয়ে থাকতাম। আমি পান্ডোরার বাক্স খুলতে বাধ্য করতাম না আজমিকে। স্যার আমাকে ক্ষমা করবেন। আমি মুক্তিযোদ্ধাদেরকে দেশের সূর্য সন্তান বলি, না হলে আমি আমি সেনাবাহিনীতে ঢুকতে পারতাম কিনা, এই অবস্থায় আসতে পারতাম কিনা আমি জানি না। দেশে কি অবস্থা হতো। এখানে জামাতের 71-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কোনো ভিন্ন প্রসঙ্গ, কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে আমি সবসময় আমি বলেছি আপনাকে, আমার সারা জীবনের সবচেয়ে বেস্ট অ্যানুয়াল রিপোর্ট পেয়েছি আমার এক মুক্তিযোদ্ধা, যিনি আওয়ামী লীগের এমপিও ছিলেন, এখন অবসরপ্রাপ্ত, ওনার কাছ থেকে। অধিকাংশ মুক্তিযোদ্ধা অফিসারের আন্ডারে আমি চাকরি করেছি, তাদের কাছ থেকে আমি অত্যন্ত স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আমি ওনাদেরকে শ্রদ্ধা জানাই। ওনারা এই দেশের জন্য যুদ্ধ করেছেন জীবন বাজি রেখে। ওনার শ্রদ্ধার পাত্র, আজীবন শ্রদ্ধা পাত্র হয়ে থাকবেন। সবাইকে আমার সালাম। জি, ব্রিগেডিয়ার আজমি, আমরা কৃতজ্ঞ যে আপনি অনেকটুকু সময় নিয়ে একদম ব্যাখ্যা করেছেন আপনার অবস্থানটা, যেটা অনেকের মনে প্রশ্ন ছিল যেটা কি রাইট টাইম কিনা আপনার এই ধরনের আরেকজন জেনারেল সম্পর্কে কথা বলার। বাট আপনি, আমার মনে হয়, আমি পার্সোনালি কনভিন্সড অনেকটা। দর্শকদের কাছে তাদের মতামত বা তারা ইন্টারভিউটা দেখে তাদের মাইন্ড মেক করবে।